প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারজানা পারভীন নুপুর। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের টপিক সেল ইনজুরি, সেল ডেথ এবং সেলুলার অ্যাডাপ্টেশনের ভিতরে যে নেক্রোসিস নামক টপিকটি আছে সেটা সম্পর্কে তোমাদের সাথে একটা ডিসকাশন করার জন্য। আমরা যারা এমবিবিএস এ প্রফেশনাল পরীক্ষায় প্যাথোলজি নিয়ে হিমশিম খেয়ে যায় তাদের জন্য এই ক্লাসটি খুবই উপকারে আসবে। আমরা জানি প্যাথোলজির ক্ষেত্রে আমাদের রবিন্স বইটা আমাদের টেক্সট বুক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু এই রবিন্স বইটি যদি আমরা সাইজটা দেখি সেটাতে যেমন আমাদের মধ্যে একটা অ্যাংজাইটির উদ্রেক হয়, সেই সাথে এটার থেকে পড়ে আমরা এর ভিতর থেকে কোনো জিস্ট কথাটাও বের করে আনতে অনেক সময় হিমশিম খেয়ে যায়। সেই জন্য আমি তোমাদেরকে চেষ্টা করব ছোট ছোট করে আমাদের যেগুলো পরীক্ষার জন্য এই প্রফেশনাল পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আমাদেরকে ভাইভাতে, রিটেনে, এমসিকিউতে পরীক্ষায় ফেস করতে হয়, সেই কোশ্চেনগুলোর আনসার যেন সুন্দরভাবে তোমরা বুঝতে পারো, সেই জন্য আমি এটার ব্যাখ্যা নিয়ে এসেছি। আমাদের আজকের টপিক হচ্ছে নেক্রোসিস। তোমরা যারা এ পর্যন্ত এই ফোর্থ ইয়ারের ক্লাসগুলি করেছো তারা খুব ভালো করেই জানো নেক্রোসিস কি জিনিস, নেক্রোসিসের প্যাথোলজিক্যাল প্যাটার্ন কি কি আছে, এখানে সেলুলার কি চেঞ্জ হয়, নিউক্লিয়ার কি চেঞ্জ হয়, সাইটোপ্লাজমে কি ফিচার্স পাওয়া যায়, কোন কোন ক্ষেত্রে আমরা নেক্রোসিসটা পাই, এটাকে কেন আমরা ফিজিওলজিক্যাল যে সেল ডেথ সেখান থেকে এটাকে আলাদা করছি, এই জিনিসগুলো তোমরা কিন্তু জানো। কিন্তু সমস্যা হচ্ছে বারবারই আমরা কনফিউজড হয়ে যাই এটার সাথে অ্যাপোপ্টোসিসের পার্থক্যগুলা, এবং এটার যে আমাদের স্পেসিফিক কিছু ডিস্টিংটিভ টাইপস আছে সেগুলোর মরফোলজি নিয়ে কোশ্চেন আসলে আমরা এমসিকিউতে, রিটেনে বা ভাইবার ক্ষেত্রে আনসার করতে গেলে অসুবিধার সম্মুখীন হয়ে থাকি। বিগত বছরগুলোতে নেক্রোসিস থেকে প্রতিবার অনেক কোশ্চেন আসে। আমরা বলবো যে আমাদের যে পরীক্ষাটা হয় প্রত্যেকটা পরীক্ষা, প্রফেশনাল পরীক্ষাতে আমাদের এই সেল ইনজুরি, সেলুলার অ্যাডাপ্টেশন এবং হচ্ছে সেল ডেথ, যেটা এখান থেকে আমাদের 2টা থেকে 3টা কোশ্চেন ম্যান্ডেটরি ভাবে আসবে। তাহলে 2 থেকে 3টা কোশ্চেন মানে আমাদের কিন্তু অনেকগুলা মার্কস এখানে কাভার করে যাচ্ছে। মিনিমাম 15 মার্কসের প্রিপারেশন আমাদের এই চ্যাপ্টার থেকে আমাদের নিয়ে রাখতে হবে। ওকে, এখন আমি তোমাদেরকে বলি প্রিভিয়াসলি কি রিটেন কোশ্চেনগুলো সাধারণত এসেছে। নেক্রোসিসের ডেফিনেশন, এটা তো একদম ইউনিভার্সাল কোশ্চেন, এটা তোমাকে ভাইভাতেও জিজ্ঞাসা করবে, সেই সাথে রিটেনেও তোমাদেরকে এটার জন্য আনসারের প্রস্তুতি নিতে হবে। এই যে টাইপসগুলি আছে তার সাথে এখানে কেন ইনফ্লামেশন হয়ে থাকে, ঠিক আছে, এখানকার মরফোলজিক্যাল ফিচার্স কি। আর আমরা জানি মরফোলজি মানে আমাদের গ্রস ফাইন্ডিংস থেকে শুরু করতে হবে। গ্রসলি এটা দেখতে কেমন এবং মাইক্রোস্কোপিক্যালি এটার সাইটোলজিক্যাল ফিচার্স এবং নিউক্লিয়ার ফিচার্স, ঠিক আছে। গ্রসলি মানে কি আমরা নেকেড আই এটাকে কেমন দেখতে পাই, সেই সাথে এটার কজগুলা কি, নেক্রোসিসের কজগুলো আমাদের জানতে হবে। আর জানার পর সেখান থেকে ফ্রিকোয়েন্টলি আসে হচ্ছে ইসকেমিক নেক্রোসিস কি জিনিস, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস কি জিনিস, ঠিক আছে। এছাড়া আমাদের আর কি হতে পারে, এই যে টাইপসগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স আসতে পারে। আর আসতে পারে হচ্ছে কেজিয়াস নেক্রোসিস। কেজিয়াস নেক্রোসিস আমরা জানি যে আমাদের দেশে টিবির বা টিউবারকুলোসিসের প্রিভ্যালেন্স এত বেশি, টিউবারকুলোসিস না জেনে একজন এমবিবিএস পরীক্ষার্থী পাশ করে যাবে তার কোনো প্রফেশনাল পরীক্ষায়, এটা আশা করা ঠিক না। তাহলে টিউবারকুলোসিসের যে আসল ফিচার্সগুলা, এটার হচ্ছে নেক্রোসিসটা কেমন হয় দেখতে, সেটার বর্ণনা, মরফোলজি তোমাকে খুব ভালো করে জানতে হবে, ইনক্লুডিং এর পিকচার সহ। এখানে যে গ্র্যানুলোমাটা ফর্ম করে সেই গ্র্যানুলোমার বর্ণনাও তোমাকে ছবি সহ বর্ণনাটা তোমাকে পরীক্ষার খাতায় তুলে ধরতে হবে, এবং এটা ভাইভা থেকে আসবে, এটা এমসিকিউতে আসবে। নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে কিন্তু প্রবলেম বেসড
কোশ্চেনও পরীক্ষায় আসে। এখন দেখা যাচ্ছে এমআই এর একটা ফিচার্স দিয়ে আমাদেরকে বলতে পারে যে হার্টে এখানে কি ধরনের নেক্রোসিস হচ্ছে। যদি এটা ব্রেনের ইসকেমিয়ার কোনো ফিচার্স দিয়ে বা স্ট্রোকের ফিচার্স দিয়ে আমাদের কাছে পরীক্ষায় কোশ্চেন আসে, তাহলে আমি কি হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস পরীক্ষায় আনসার লিখলাম নাকি লিকুইফ্যাক্টিভ আনসার লিখলাম, এটা নিয়ে আমার প্রফেশনাল পরীক্ষায় আমার ম্যাচুরিটি, আমার প্রস্তুতি তুলে ধরবে শিক্ষকদের সামনে। ভাইভার জন্য আমরা যেই কোশ্চেনগুলো যেগুলো আমরা রিটেনের জন্য বললাম, ভাইভাতেও মোর অর লেস আমরা সেই কোশ্চেনগুলারই প্রিপারেশন নিব। এখানেও আমাদেরকে পরীক্ষায় শুরুই হয় সেল ইনজুরিতে আমাদের নেক্রোসিসের ডেফিনেশন দিয়ে। তো তাহলে আমাদের এই ডেফিনেশনগুলো খুব ভালো করে ভাইভার জন্য জানতে হবে। ওকে, সেই সাথে মরফোলজিক্যাল টাইপস, বেসিক টাইপসগুলা, সবার মধ্যে একটু করে ডিফারেন্সগুলা, নিউক্লিয়ার ফিচার্সগুলোকে কোনটাকে কেন মনে হচ্ছে, কেন ইউসিনোফিলিয়া পায়, কেন বেজোফিলিয়া পায়, কেন শিঙ্কেজ পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের একটু ডিটেলসে আমাদের বেসিকটা থাকতে হবে। সেই সাথে বললাম কেজিয়াস নেক্রোসিস, এটা টিচার ভাইভাতেও জিজ্ঞাসা করবে। ফ্যাট নেক্রোসিস কেন হচ্ছে, কোথায় কোথায় আমরা ফ্যাট নেক্রোসিস পেয়ে থাকি, সেটাও টিচাররা আস্ক করবে। তাহলে আমরা একটু করে শুরু করি। আমরা আজকে পড়ব নেক্রোসিস। নেক্রোসিস যখন আমরা শিখব এই জিনিসটা সম্পর্কে, এটা ডেফিনেশন শেখার সময় আমরা তো মুখস্থ করতেই হয়, হ্যাঁ, কিন্তু মুখস্থটা যদি আমরা বুঝে করি, টিচারকে কিন্তু আমি এলোমেলো ভাষায়ও আমার বেসিক কনসেপ্টটা টিচারকে বোঝাতে পারলে ফুল মার্কস পাওয়া সম্ভব। এখন আমরা মনে রাখবো নেক্রোসিস সব সময় সাধারণত প্যাথোলজিক্যাল। That means it is associated with disease. Okay, physiologically necrosis পাওয়া যায় না, তাহলে নেক্রোসিস হচ্ছে always pathological. That means associated with disease. এর কিছু হলমার্ক থাকে। হলমার্কগুলো কি? নেক্রোসিসের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। এর ক্যারেক্টারিস্টিক্সগুলোর মধ্যে 1 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে প্রোটিনের ডিনেচারেশন হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এর ভিতরে যে স্ট্রাকচারাল প্রোটিন বা সেলুলার প্রোটিন যেগুলো থাকবে বা সেল মেমব্রেনে যে প্রোটিনটা থাকবে সেটাও আগে ডিন্যাচারেশন অফ প্রোটিন হবে। প্রোটিনটা ডিন্যাচারেশন হয়ে গেলে সেল মেমব্রেন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তাহলে মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে এবং ভিতর থেকে কন্টেন্টগুলা বাইরে বের হয়ে যাবে। ডিন্যাচারেশন অফ সেলুলার প্রোটিন, তার মানে মেমব্রেনটাও ড্যামেজ। আমরা জানি যে তার স্ট্রাকচারের ভিতরে, একটা সেলের স্ট্রাকচারের ভিতরে একটা বাইরে থাকে লিপিড বাইলেয়ার ফসফোলিপিড মেমব্রেন, সেখানে প্রোটিনও থাকে, লিপিডও থাকে। আর আমাদের সেলের ভিতরের কন্টেন্টগুলা, অর্গানালিগুলা মোস্টলি প্রোটিনেশিয়াস ম্যাটেরিয়াল, সেগুলো যখন ডিনেচারেশন হয়ে যাবে মানে ডিম পোচের মতো হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের সেল মেমব্রেন লস্ট। সেল মেমব্রেন লস্ট হয়ে যাওয়া মানে ভিতর থেকে লিকেজ অফ সেলুলার ম্যাটেরিয়ালস। লিকেজ যখন হয়ে যাবে এরপর কি হবে? 3 নাম্বারে লিকেজ বাইরে, যেটা সেলের ভিতরে ওয়াল দিয়ে ঢাকা ছিল, একটা প্লাজমা মেমব্রেন দিয়ে কভার করা ছিল, সেলের বাইরে কন্টেন্টটা আসার সাথে এরা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে এবং এরা তখন ইনফ্লামেশনকে অ্যাট্রাক্ট করবে। ইনফ্লামেটরি সেলসগুলা, লিউকোসাইটসগুলা তখন সেখানে চলে আসবে। ওকে, তাহলে কি হবে? এখানে আসবে, ইনডিউস করবে লোকাল ইনফ্লামেশন
একটা জায়গায় এবার লোকাল ইনফ্লামেশন আসলো, মানে কি লিউকোসাইট আসলো। লিউকোসাইটের ভিতরে কি থাকে? লিউকোসাইটের ভিতরে থাকে লাইসোজোমাল এনজাইমস। এবার সেই লাইসোজোমাল এনজাইমস গুলা দিয়ে এই যে একটা ডেড সেল, এগুলার এনজাইমেটিক ডাইজেশন হয়ে বডি থেকে সরিয়ে ফেলবে। ওকে, তাহলে এটাই হচ্ছে ডেফিনেশন। ওকে, এটা যদি ক্যারেক্টারিস্টিক্স বলে, হলমার্ক বলে, ডেফিনেশন বলে, হোয়াট এভার দ্য কোশ্চেন, আনসার কিন্তু এই চারটা কথাই। ওকে, এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের কিন্তু নেক্রোসিস পড়া শেষ। এখন হচ্ছে সবারই তো কিছু টাইপস থাকে, ক্লাসিফিকেশন থাকে। যখন ওই ক্লাসিফিকেশনগুলো হবে, তোমরা ক্লাসিফাই করবা, তাহলে ক্লাসিফিকেশন অনুযায়ী এদের একটু একটু করে চেঞ্জ হবে। বেসিক এই চারটা জিনিস সবার ক্ষেত্রেই হবে। ওকে, আচ্ছা, এটা আমরা বলেছি নেক্রোসিসের টাইপসগুলো। টাইপস যখন আমরা শিখব, টাইপস সময় শেখার সময় আমাদের মনে রাখতে হবে এখানে অ্যাজ এ হোল তোমরা টাইপের ক্লাসিফিকেশনগুলো করতে পারো, যখন এখনকার বইগুলোতে যেভাবে করে। যেমন হচ্ছে আমাদের মেইন ক্লাসিফিকেশনগুলো কি? কোয়াগুলেটিভ, 2 নাম্বার হচ্ছে লিকুইফ্যাক্টিভ, 3 নাম্বারে হচ্ছে গ্যাংগ্রিনাস, 4 নাম্বারে কেজিয়াস, 5 নাম্বারে হচ্ছে ফ্যাট, 6 নাম্বারে ফিব্রিনয়েড নেক্রোসিস। এখন দেখো, এই যে কোয়াগুলেটিভ এবং লিকুইফ্যাক্টিভ, ঠিক আছে, এই দুইটা আসলে হচ্ছে বলা যায় বেসিক টাইপ অফ নেক্রোসিস। সব জায়গায় মেইনলি এই দুইটা নেক্রোসিসে আমাদের হয়ে থাকে। এগুলো হচ্ছে এই কোয়াগুলেটিভ এবং লিকুইফ্যাক্টিভের বিভিন্ন কম্বিনেশনে বাকি নেক্রোসিসগুলা সাধারণত হয়। তো তোমরা পরীক্ষায় যদি আসে টাইপস, তোমরা অ্যাজ এ হোল সবগুলা একসাথেও বলতে পারো যে এই 6 রকম নেক্রোসিস আছে। আর অথবা এই 2 রকম বলে নিয়ে এগুলাকে বলতে পারো ডিস্টিংটিভ টাইপ অফ বা স্পেশাল টাইপ অফ নেক্রোসিস। ওকে, এখন আমাদের মনে রাখতে হবে কোনটার কি ধরনের ফিচার্স পাওয়া যায়। এক হচ্ছে নেক্রোসিসের ওভারঅল মরফোলজি কি পাবো। নেক্রোসিসের ওভারঅল মরফোলজি আমরা পাবো নেক্রোসিসের যখন মরফোলজি আমরা দেখব, সেখানে আমরা মরফোলজি আমরা বলেছি গ্রসলি দেখব, মাইক্রোস্কোপিক্যালি দেখব, ন্যাকেড আইয়ে এবং মাইক্রোস্কোপিক্যালি। ন্যাকেড আইয়ে আমরা কি পাবো? ওই জায়গাটা সাধারণত পেল হয়ে যাবে, অ্যাভাস্কুলারের কারণে পেল হয়ে যায়। ঠিক আছে, এখন এই যে নেক্রোসিসগুলা আর তো আমরা বুঝতে পারবো এটা কি দিয়ে হচ্ছে, সেই অনুযায়ী এর কিন্তু মরফোলজিক্যাল ফিচার্সও চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের নেক্রোসিসের কজগুলা জানতে হবে। আমার জানতে হবে কজগুলা কি। দেখো, কজগুলোর মধ্যে আমার মনে রাখতে হবে থাকবে হচ্ছে ইস্কেমিয়া, হাইপোক্সিয়া, টক্সিন,
ফিজিক্যাল ইনজুরি, কেমিক্যাল ইনজুরি, এইসব কারণে কিন্তু আমাদের কি হতে পারে, আমাদের নেক্রোসিস হতে পারে, ইভেন বার্নেও হতে পারে, তাই না, ইনফেকশনেও হতে পারে। আচ্ছা, মরফোলজিক্যালি বললাম, গ্রস ফাইন্ডিংস আমাকে বলতে হবে। মরফোলজির মধ্যে আমরা গ্রসলি কেমন দেখতে পাচ্ছি, পেল হয়ে যাবে, ঠিক আছে। মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো, মাইক্রোস্কোপিক্যালি জায়গাটা আমাদের কেমন থাকবে, মাইক্রোস্কোপিক্যালি আমরা এটাতে সাধারণত হেমাটক্সিলিন এবং ইউসিন স্টেইনে যেটা পাচ্ছি সেটাই দেখব। তো হেমাটক্সিলিন এবং ইউসিন স্টেইনটাকে আমরা কি লিখি, H&E স্টেইন, তাই না। এখানে আমাদেরকে নিউক্লিয়ার ফিচার্স লিখতে হবে এবং সাইটোপ্লাজমিক ফিচার্স লিখতে হবে। তার আগে সবার আগে ওভারঅল অ্যারেঞ্জমেন্টটা লিখতে হবে। ওভারঅল আমরা যে নেক্রোসড এরিয়াটা, সেই জায়গাটাকে আমরা কি পাবো, একটা পিঙ্ক হোমোজেনাস গ্লাসি অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাবো। সাধারণত অ্যাসেলুলার জায়গা আমরা দেখতে পাই, পিঙ্ক হোমোজেনাস গ্লাসি বলতে পারো, অ্যাসেলুলার জায়গা, এটাই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্টে থাকবে। এবার যে সেলগুলা দেখব, সেই সেলগুলার সাইটোপ্লাজম কেমন হবে, সাইটোপ্লাজমগুলো হবে অনেক বেশি ইওসিনোফিলিক। কেন ইওসিনোফিলিক হবে, কারণ এখানে লস অফ আরএনএ হবে, আরএনএ নাই মানে এটা ব্লু কালার নাই, যেটুকু থাকবে এবং আরএনএ, লস অফ আরএনএ এবং সেই সাথে এর ভিতরে যে প্রোটিনগুলো ডিনেচার্ড হয়ে গিয়েছিল সেগুলো সবাই কাকে অ্যাট্রাক্ট করবে, অ্যাট্রাক্ট করবে আমাদের ইওসিনকে, ইওসিন ডাইটাকে সে অ্যাট্রাক্ট করবে, সেই জন্য বলছে ইওসিনোফিলিক। ওকে, এবং এইটার রং হচ্ছে রেড কালার বা পিঙ্ক কালার, পিঙ্ক কালারে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা বিভিন্ন টাইপসের উপর ডিপেন্ড করে, ব্রাইট পিঙ্ক, লেস পিঙ্ক, একটু হোয়াইটিশ এরকম দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে সাইটোপ্লাজমে আমরা আর কি কি জিনিস পাবো। সাইটোপ্লাজমে আমরা জানি নেক্রোসিসের বেসিক যে জিনিসগুলা, যে এটার হচ্ছে আমরা তার প্লাজমা মেমব্রেন থাকবে না, লস্ট হয়ে যাবে। ভিতরে যে অর্গানালিগুলা থাকবে সেই অর্গানালিগুলার মেমব্রেনও লস্ট হয়ে যাবে। সেগুলো আমরা কিভাবে দেখতে পাই, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো H&E স্টেইনে পাবো না, ওগুলো আমরা পাবো হচ্ছে আল্ট্রাস্ট্রাকচারালি। ওইটা আমরা পাবো আল্ট্রা স্ট্রাকচারালি। আল্ট্রা স্ট্রাকচারালি আমরা কি কি জিনিস দেখতে পাবো, ওখানে আমরা দেখতে পাবো ভিতরে যে প্লাজমা মেমব্রেন লস্ট, ফ্র্যাগমেন্টেশন হয়ে গিয়েছে, তাই না। তার সাথে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা সোলেন হয়ে যাবে। এর ভিতরে আরো কি থাকবে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া গুলাও সোলেন হয়ে যাবে। আর কি, সাইটোসল, সাইটোসলের মধ্যে আমরা পাবো মায়োলিন ফিগার। এই মায়োলিন ফিগারটা কি জিনিস, এটা কিন্তু টিচাররা পরীক্ষায় জিজ্ঞাসা করে। মায়োলিন ফিগার থেকে পরীক্ষায় কি কোশ্চেন আসবে, মায়োলিন ফিগার থেকে পরীক্ষায় ভাইভাতে কোশ্চেন আসবে। ভাইভাতে জিজ্ঞাসা করলে তোমরা এটা বলবা যে এটা হচ্ছে ভাইবার জন্য হোল্ড প্যাটার্নে
থাকবে ফসফোলিপিড। কোত্থেকে ডিরাইভড হয়? মেমব্রেন থেকে, মেমব্রেন ডিরাইভড ফসফোলিপিড। ওকে, আর একটা জিনিস থাকবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে অ্যামারফাস ডেনসিটি, সেটা কিন্তু সাইটোসলের মধ্যেও থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে বেশি পরিমাণে থাকবে অ্যামারফাস ডেনসিটি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আল্ট্রাস্ট্রাকচারালি আমরা সাইটোপ্লাজমে কি কি দেখতে পাবো। আর নিউক্লিয়াসে আমরা এই শ্রেণীতে কি দেখতে পাবো? নিউক্লিয়াস গুলা থাকবে আমাদের হয় নিউক্লিয়াস ফেড হয়ে যাবে, থাকবেই না, হয় ফেডিং হয়ে যাবে অথবা রেড হবে। এটা থাকবে ফেড হয়ে যাবে, অ্যাবসেন্ট অথবা রেড কালারের দেখা যাবে। ঠিক আছে, নিউক্লিয়াস দেখা যায় না বলেই আমরা নেক্রোসিসটাকে কিন্তু চিনতে পারি। এবং এই যে তিনটা জায়গা, এর আশেপাশে আমরা কি পাবো? এর আশেপাশে আমরা পাবো ইনফ্লামেটরি সেলস। কি ইনফ্লামেটরি সেলস? অ্যাকিউট ইনফ্লামেটরি সেলস, ইনফিলট্রেশন, সেটা কি? নিউট্রোফিল। ওকে, আচ্ছা, তাহলে এখন আল্ট্রাস্ট্রাকচারালি সাইটোপ্লাজমের পরে আসবে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে আমরা আল্ট্রাস্ট্রাকচারালি কি পাবো? এখানে আমরা তিনটা ফিচার্স পাবো। একটা হচ্ছে ক্যারিওলাইসিস, পিকনোসিস, আর একটা পাবো হচ্ছে ক্যারিওহেক্সিস। এখন এই তিন জিনিসটা কি বললাম না, যে নেক্রোসিসের ক্ষেত্রে আমরা সেলের নিউক্লিয়াসটা পাই না বলেই আমরা এটাকে চিন্তা করি সেলটা আসলে ডেড সেল। সেই জন্য এটাকে কি বলে? ক্যারিওলাইসিস। ক্যারিও মানে নিউক্লিয়াস, ঠিক আছে? এই জিনিসটা নাই, নিউক্লিয়াস ডিসোলুট হয়ে গেছে, ফেড হয়ে গিয়েছে, মানে এটা হচ্ছে অ্যাবসেন্ট বা ফেড, ফেড অর অ্যাবসেন্ট, ঠিক আছে, অথবা ডিসোলুশন। পিকনোসিস মানে কি? ইনক্রিজড বেজোফিলিয়া, ইনক্রিজড বেজোফিলিয়া এবং শ্রিঙ্কেজ। এখানে হচ্ছে ডিএনএ গুলা শ্রিঙ্কেজ হয়ে যাবে, শ্রিঙ্কেজ হয়ে মোর বেজোফিলিক দেখা যাবে। আর এখানে ফেড বা ডিসোলুশন কি দিয়ে হলো? একটা যারা ডিএনএটাকে ভেঙে দেয় সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়েস, এন্ডোনিউক্লিয়েস। ওকে, আর ক্যারিওহেক্সিসটা কি? হেক্সিস শুনলে মনে করা যায় এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এটাও কিন্তু এই এনজাইমস দিয়ে আমাদের নেক্রোসিসের একটা ফিচার্স। এখানে নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে, ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়াস পরে এনজাইমেটিক ডাইজেশন হয়ে একদম রিমুভ হয়ে যাবে, ডিসোলুট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। ওকে, আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের নেক্রোসিস মানে মেইন জিনিসগুলা। এই ফ্র্যাগমেন্টেশন অবস্থায় পরে 1 থেকে 2 দিন পর টোটালি ক্যারিওলাইসিস হয়ে ডিসঅ্যাপিয়ার করে যাবে। দেখো যা বলেছি, এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিচার্স গুলা। এটাকে বলে ফ্র্যাগমেন্ট হয়ে যাওয়া মানে ক্যারিওহেক্সিস, আস্তে আস্তে দেখো ভ্যানিশ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্যারিওলাইসিস। এবং এই দেখো মোর ছোট হয়ে যাবে যখন শ্রিঙ্কেজ, সেটাকে বলে পিকনোসিস। কি দিয়ে হচ্ছে? এন্ডোপ্লাজমিক হচ্ছে এন্ডোনিউক্লিয়াস দিয়ে। কি নষ্ট হয়ে যাচ্ছে? ডিন্যাচারেশন অফ দ্য ডিএনএ। ওকে, নেক্সট হচ্ছে, এটাই আমি আবার বলেছি, শ্রিঙ্কেজের সময় কনডেনসেশন হবে কিন্তু, ঠিক আছে? ফেডিং এর সময় এই ক্রোমাটিন গুলাই নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ক্রোমোজোমের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমাটিন গুলা থাকে, এন্ডোনিউক্লিয়াস গুলা এভাবে। আর ক্যারিওহেক্সিসের সময়
ফ্র্যাকচার মানে ফ্র্যাগমেন্টেশন হয়ে এদের পিকনোটিক নিউক্লিয়ারের মেমব্রেনগুলা নিউক্লিয়ার মেমব্রেন রাপচার হয়ে যাচ্ছে, বডি থেকে আস্তে আস্তে পরে এনজাইমেটিক ডাইজেশনের মাধ্যমে চলে যাচ্ছে। একই কথা, জাস্ট ছবি দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য। এখন স্পেসিফিক টাইপগুলা, এবার যদি পরীক্ষায় এটা আসে তাহলে তোমরা কিভাবে লিখবা? কোয়াগুলেটিভ নেক্রোসিসের ক্ষেত্রে মনে রাখতে হবে এটাই একমাত্র জায়গা যেখানে আর্কিটেকচার প্রিজার্ভড, আর্কিটেকচার প্রিজার্ভ থাকবে এবং সেই সাথে সেলের ভিতরে যে স্ট্রাকচারগুলা সেগুলা ডিনেচারেশন হয়ে ফার্ম হয়ে যাবে, দেখতে কিন্তু পেল হোমোজেনাস গ্লসি অ্যাপিয়ারেন্স থাকবে। কাদের ক্ষেত্রে হবে? সলিড অর্গানগুলাতে হবে। কেন হবে? ইস্কেমিয়ার জন্য হবে। আর্কিটেকচারটা প্রিজার্ভ থাকবে, এটাই এটার মানে কোয়াগুলেটিভ নেক্রোসিসের মেইন ফাইন্ডিংস। এটা পেল হবে, এটা কিছু সেলুলার ফাইন্ডিংস গুলো ইউসিনোফিলিক হবে এবং এখানে নিউক্লিয়াসটা তুমি রেড রেড পাবা। সেই সাথে এখানে আরো যেটা মনে রাখতে হবে যে এখানকার টেক্সচারটা ফার্ম হবে, ফার্ম হবে, ওকে, হোমোজেনাস হবে, গ্লাসি অ্যাপিয়ারেন্স হবে। ফার্ম, হোমোজেনাস, গ্লাসি, ঠিক আছে? কাদের হয়? সলিড অর্গানে হয়। যেমন হার্টে হলে, এমআই হলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার করোনারি সার্কুলেশন ইম্পেয়ার্ড হওয়ার কারণে ওখানে আমরা এই জিনিসটা পাচ্ছি, পেল হয়ে যাবে, ফার্ম হয়ে যাবে, আর্কিটেকচার প্রিজার্ভ থাকবে, ওকে। আর কোথায় হতে পারে এরকম? যে কোনো সলিড অর্গান, কিডনিতে হতে পারে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হতে পারে, স্প্লিনে হতে পারে, ঠিক আছে? এবং নিউক্লিয়াসটার কি হবে? নিউক্লিয়াসটার ওই যে তিনটা ফিচার, পিকনোসিস, ক্যারিওহেক্সিস, ক্যারিওলাইসিস, সবকিছুই সেখানে হবে। এখানে অবশ্যই সেলের মেমব্রেন ড্যামেজ হবে এবং চারপাশে যে কোনো নেক্রোসিসে ইনফ্লামেটরি ইনফিলট্রেট পাবো। তাহলে এতক্ষণ তোমাদেরকে আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে পাবো, ঠিক আছে? দেখো এখানে হচ্ছে ডিম পোচের মতো তোমাদেরকে বলেছিলাম না, কেন হচ্ছে? ডিনেচারেশন অফ দ্য প্রোটিন হচ্ছে, ঠিক আছে? এখন আসি আমরা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসে। লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস কোথায় পাওয়া যায়? সাধারণত লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস আমরা পাবো কোথায়? এক হচ্ছে অ্যাবসেসে, অ্যাবসেসে পাবো। আর একটা স্পেশাল জায়গা আছে ব্রেনে, ফর আননোন রিজিয়ন। এখানে যদি কোনো কারণে ইস্কেমিয়া হয় বা ব্রেন স্ট্রোক করে তাহলে সেই রোগীগুলা ব্রেন ম্যাটেরিয়ালগুলা একটা লিকুইড ভিসকাস মাছে পরিণত হয়। লিকুইড ফ্যাক্টিভ নেক্রোসিসের মেইন ব্যাপারটা হচ্ছে এখানে ডেড টিস্যুগুলা ট্রান্সফর্ম ইন্টু লিকুইড ভিসকাস ম্যাটেরিয়াল, ঠিক আছে? এবং এই যে ম্যাটেরিয়ালসগুলা সেটা ডেড নিউট্রোফিলের কারণে অনেক সময় একটা ইয়েলো অ্যাপিয়ারেন্স দেখা যায়, ইয়েলো ক্রিমি অ্যাপিয়ারেন্স। সেটাকেই আমরা কি বলি? পাস, বাংলায় যেটাকে বলি পুজ, ওকে। এই জিনিসটাকে আমরা বলতেছি লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। কোথায় কোথায় পেতে পারি? যে কোনো অ্যাবসেস, বয়েল আর ব্রেনে হাইপোক্সিক ডেথের ক্ষেত্রে আমরা পাবো। টিচাররা কিন্তু এই যে ব্রেনে হাইপোক্সিয়া এই কথাটা শোনার জন্যই বসে থাকবে। কি হবে? লিকুইড ভিসকাস হবে। পাসের কথা মনে রাখতে হবে, নিউট্রোফিল আসবে, ওকে। আচ্ছা, দেখতে কেমন হবে? ক্রিমি ইয়েলো। এখানে কি আর্কিটেকচার প্রিজার্ভ থাকবে? নট প্রিজার্ভড, আর্কিটেকচার নট প্রিজার্ভড। নেক্সট হচ্ছে গ্যাংগ্রিনাস। গ্যাংগ্রিনাসটা কি বলতো? আচ্ছা, লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস আমরা বললাম যে কোনো ধরনের অ্যাবসেস, অ্যাবসেস কারা করে? ব্যাকটেরিয়া করে, ফাঙ্গাস করে, তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাবো। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে কেজিয়াস নেক্রোসিসে।
কেজিয়াস নেক্রোসিস পরীক্ষায় টিচাররা ধরবে। এটা কার হলমার্ক ফাইন্ডিং? টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস ছাড়া আর কোথায় পাওয়া যায়? ফাঙ্গাল ইনফেকশনে। ঠিক আছে, তাহলে আমরা বলবো ফাঙ্গাল ইনফেকশনেও কেজিয়াস নেক্রোসিস পাওয়া যায়। কেজিয়াস, এর নাম কেজিয়াস কেন বলতো? কারণ চিজ থেকে এই নামটা এসেছে। চিজ দেখতে কেমন হয়? হোয়াইট এবং গ্র্যানুলার। এই জন্য এই চেহারাটা গ্রসলি দেখতে নেকেড আয়ে হোয়াইট এবং গ্র্যানুলার লাগে। মাইক্রোস্কোপিক্যালি আমরা এখানে কি পাই? মাইক্রোস্কোপিক্যালি সাধারণত টিবির সেন্টারের মধ্যে আমরা এই জিনিসটা পাবো। ঠিক আছে, টিবির সেন্টারে যেখানে নেক্রোসিস সেই জায়গায় আমরা পাবো। সাধারণত টিবির নেক্রোসিস থেকে যে গ্র্যানুলোমা ফর্ম করে কালেকশন অফ এপিথেলয়েড সেলস। এই এপিথেলয়েড সেলস থাকবে নেক্রোসিসের চারপাশে এবং তারা ফর্ম করবে গ্র্যানুলোমা। কখন গ্র্যানুলোমা বলবো? এই যে নেক্রোসিসের চারপাশে তো ইনফ্লামেটরি সেলস থাকে, এখানে একটা ডিস্টিংটিভ টাইপ অফ ইনফ্লামেটরি বর্ডার থাকে যেটা কম্পোজড অফ অ্যাকিউট ইনফ্লামেটরি সেলস অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক ইনফ্লামেটরি সেলস। তারা কারা? তারা থাকবে লিম্ফোসাইটস, তারা হবে প্লাজমা সেল, সেই সাথে এক ধরনের জায়ান্ট সেল ফর্ম করবে। কোন জায়ান্ট সেল? ল্যাংহ্যান্স টাইপ অফ জায়ান্ট সেল। এরা থেকে এবং তারও চারপাশে দিয়ে দিবে একটা ফাইব্রাস ওয়াল। এরা ফর্ম করবে গ্র্যানুলোমা। টিউবারকুলোসিসের ক্ষেত্রে এর স্পেশাল নাম হচ্ছে টিউবারকুলোমা। ওকে, আচ্ছা, এই জিনিসটা পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এখানেও মনে রাখতে হবে আর্কিটেকচার অবশ্যই লস্ট হবে এবং আউটলাইন প্রিজার্ভ থাকবে না। এখানে কোন ইনফেকশনটা হচ্ছে? এটা এক ধরনের আসলে কি কোয়াগুলেটিভ এবং লিকুইফ্যাক্টিভ দুইটা মিলেই এই ধরনের একটা সমস্যা হচ্ছে। এখানে ইনফেকশন হচ্ছে কারণ ফাঙ্গাস এবং টিউবার মানে টিবি ব্যাসিলাইডে ইনফেকশনের কারণে যেখানে যে নেক্রোসিসটা হচ্ছে সেটা হচ্ছে কেজিয়াস টাইপ অফ নেক্রোসিস। সেই জন্য এটার সাথে কিন্তু লিকুইফ্যাক্টিভেরও মিল রয়েছে। ঠিক আছে, এখানে আমরা অবশ্যই গ্র্যানুলোমা শিখতে হবে পরীক্ষার জন্য। গ্র্যানুলোমা আমাদের রিটেনে আসবে, ভাইভাতে আসবে, এমসিকিউতে আসবে। ওকে, রিটেন পিকচার দিতে হবে, ভাইভাতে আসবে, ভাইভাতে মাস্ট, না পারলে ফেল, সাথে এমসিকিউতে এটার আনসার আমাদের শিখতে হবে। এখানেও কি থাকবে না? আমাদের আর্কিটেকচার প্রিজার্ভ থাকবে না। গ্রসলি কেমন থাকবে? চিজি, হোয়াইট, গ্র্যানুলার। ওকে, আচ্ছা, সাধারণত মাইক্রোস্কোপিক্যালি আমরা কেমন পাই? এইরকম একটা ফিচার্স পাই। আর গ্রসলি এই যে দেখো নেক্রোস ম্যাটেরিয়ালস গুলা, এগুলো কিন্তু গুঁড়া গুঁড়া, ওই যে গ্র্যানুলার। ওকে, কেজিয়াস নেক্রোসিস আমরা তাহলে কোথায় পাবো? বডির যেখানে যেখানে টিবি হবে, সেটা যদি লিম্ফ নোডে হয়, লাংসে হয়, কিডনিতে হয়, এপিডিডাইমিসে হয়, আমাদের যে জিআই ট্র্যাক্টে হয়, সব জায়গায় আমরা এই নেক্রোসিসটা পাবো। এটা দেখো ফিচার্সটা, এখানে দেখো একটা নেক্রোসড এরিয়া, আর এটা হচ্ছে ইনফ্লামেটরি মানে হচ্ছে লেয়ার। এই জায়গায় গ্র্যানুলোমা গুলা দেখো, এগুলা সব হচ্ছে এপিথেলয়েড সেল, আর এগুলা হচ্ছে ল্যাংহ্যান্স টাইপ অফ জায়ান্ট সেল। এখানে কি ধরনের জায়ান্ট সেল পাওয়া যায়? সেই জায়ান্ট সেলে আমাদের হাফ সার্কেল করে থাকে, অনেকটা হর্সু শেপ। আমরা যে সেলের নিউক্লিয়াস গুলো অ্যারেঞ্জ হয়ে থাকতে দেখি একটা সাইটোপ্লাজমের মধ্যে। এই যে এই এরিয়াটা কিন্তু নেক্রোসড এরিয়া। ঠিক আছে, এখানে আর এই যে দেখো আর একটা জায়ান্ট সেল। তোমাদের কিন্তু এটা কি হবে, আমাদের যে প্র্যাকটিক্যাল হয় সেখানেও কিন্তু স্লাইড দেওয়া হবে, টিভির একটা স্লাইড অবশ্যই তোমরা পাবা। ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিসটা কি? এটাও একটা স্পেশাল টাইপের নেক্রোসিস। কি হবে? এনজাইমেটিক ডাইজেশনের কারণে এখানে নেক্রোসিস হয়। কেন হয়? এনজাইমেটিক ডাইজেশন। কোথায় কোথায় পাওয়া যায়? এক হচ্ছে পাওয়া যায় প্যানক্রিয়াসে, ব্রেস্টে,
পেরিটোনিয়ামে। ওকে, প্যানক্রিয়াটিক যে অ্যাসাইনার সেল সে যদি ডেড হয়ে যায়, তার প্লাজমা মেমব্রেন লস্ট হয়ে যায়, ভিতর থেকে এনজাইম বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে এসে তার সারাউন্ডিং যেখানে ফ্যাট সেল আছে যেমন পেরিটোনিয়াম, সেখানে প্যানক্রিয়াটিক টিস্যু নিজেকেও সে ডাইজেস্ট করে ফেলে। এই যে ডাইজেস্ট করে ফেলে, এখানে কি করে ট্রাইগ্লিসারাইড আমাদের ফ্যাট, সেটাকে ট্রাইগ্লিসারাইডটাকে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে ফেলে এবং এই ফ্যাটি অ্যাসিডের পরে এখানে ফ্যাট স্যাপনিফিকেশন হয়, এটার সাথে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, হয়ে এটা কিন্তু ওই ক্যালসিয়ামগুলা, ক্যালসিয়ামের কালার কি এইচএনএ স্টেইনে ক্যালসিয়ামের কালার ব্যাজোফিল, ওখানে কিন্তু ফ্যাট স্যাপনিফিকেশন হবে এবং ব্যাজোফিলিক কালারটা দেখা যাবে, স্যাপনিফিকেশন বা ব্যাজোফিলিক কালার দেখা যাবে। তাহলে আমরা কোথায় কোথায় পেলাম? পেরিটোনিয়ামে পেলাম হচ্ছে প্যানক্রিয়াসে এনজাইমেটিক ডাইজেশনের কারণে, আরো একটা কারণে হতে পারে ট্রমার কারণে। ট্রমার কারণেও সেল ডেড হবে, ভিতর থেকে এনজাইমস বের হয়ে আসবে এবং চারপাশের সেলগুলাকে ডাইজেস্ট করে ফেলবে। এখানেও মরফোলজিক্যালি জায়গাটা আমাদের কেমন থাকবে? পেল থাকবে, সেলগুলা ইউসিনোফিলিক থাকবে, নিউক্লিয়াস ফেড হয়ে যাবে, এখানেও কোনো আর্কিটেকচার থাকবে না। ওকে, আর ব্যাজোফিলিক ক্যালসিয়াম দেখা যাবে। আচ্ছা, লাস্ট হচ্ছে আমাদের ফিব্রিনয়েড নেক্রোসিস। ফিব্রিনয়েড নেক্রোসিস তোমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, তারপরেও অল্প করে শিখে রাখতে হবে। এটা একটা স্পেশাল টাইপ অফ নেক্রোসিস, এন্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের মাধ্যমে হয়ে থাকে। কোনো এন্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে এবং এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্ম করবে। ঠিক আছে, এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, তারা কোথায় বাইন্ড করবে? এন্ডোথেলিয়ামের সাথে। এবার এন্ডোথেলিয়াল সেলগুলোকে সে ডেড করে ফেলবে, করে ওই কমপ্লেক্সটা বাইরে বের হয়ে আসবে, বের হয়ে এসে এন্ডোথেলিয়ামের বাইরে বা ব্লাড ভেসেলের বাইরে বের হয়ে এসে ডিপোজিট হবে। ডিপোজিট হলে খুব বেশি ব্রাইট একটা পিঙ্ক কালার দেখা যাবে, সেই জন্য ভেসেলের চারপাশে হয় এবং এরা তখন কি করবে? নেক্রোস টিস্যু ভিতর থেকে বের হয়ে এসেছে, তার চারপাশে তখন ইনফ্লামেটরি সেলস আসবে এবং ইনফ্লামেশনটা দেখা যাবে। সেই জন্য এই যে ইনফ্লামেশন হবে, সেল ডেথ হচ্ছে, এন্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স বাইরে বের হয়ে আসছে, তার চারপাশেও ইনফ্লামেশন হচ্ছে, এই জিনিসগুলা কোথায় পাওয়া যায়? ভাস্কুলাইটিসে পাওয়া যায়। ওকে, ভাস্কুলাইটিসে এন্টিজেন অ্যান্টিবডি ফর্মেশন হয়, ডিপোজিশন হয়, সেল ডেথ হয়, বের হয়ে আসে। এর উদাহরণগুলা হিসেবে আমরা সব সময় রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, স্মল ভেসেল বা লার্জ ভেসেল ভাস্কুলাইটিস, এই কথাগুলা মনে রাখবো। এবং এরা দেখতে ব্রাইট পিঙ্ক কালারের হয়ে থাকবে। ঠিক আছে, ব্রাইট পিঙ্ক অ্যামারফাস ম্যাটেরিয়াল। তারপর ম্যালিগনেন্ট হাইপারটেনশনে কি হয়? ভেসেল নষ্ট হয়ে যায়, সেখান থেকেও এরকম কন্টেন্ট গুলা বাইরে বের হয়ে আসতে পারে। আচ্ছা, যেহেতু কন্টেন্ট বের হয়ে আসে, একটা নেক্রোসিস আমরা ডায়াগনোসিস করি কিভাবে? ডায়াগনোসিস করি যেমন হার্টে নেক্রোসিস হয়েছে, কি হয়েছে? এমআই হয়েছে। কি ধরনের? কোয়াগুলেটিভ নেক্রোসিস হয়েছে। তাহলে হার্টের এমআই প্রবলেম দিয়ে তোমাদের আসতে পারে, তাদেরকে তুমি কি টেস্ট করে দেখবা? এই এনজাইমস আমরা করে দেখি, কার্ডিয়াক এনজাইমস আমরা ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি এগুলো করে দেখি, স্পেসিফিক এনজাইমস গুলা সিকেএমবি। নেক্সট হচ্ছে, কারণ মরফোলজিক্যাল চেঞ্জ আসতে তো অনেক সময় লাগবে, কিন্তু সেল ডেড হয়ে যাওয়ার সাথে সাথে ভিতর থেকে এই এনজাইমস বের হয়ে আসবে। মনে করো আমাদের বিলিয়ারি চ্যানেলে ইনফ্লামেশন হচ্ছে, কোলানজাইটিস হচ্ছে, তাহলে কোন এনজাইম বের হয়ে আসবে? বিলিয়ারি সেল থেকে বের হয়ে আসবে অ্যালকালাইন ফসফেটেজ, এএলপি লেভেল কিন্তু আমরা তখন চেক করে দেখতে পারবো। ওকে, পার্থক্যগুলা কি কোয়াগুলেটিভ এবং লিকুইফ্যাক্টিভ নেক্রোসিসের ক্ষেত্রে? মনে রাখতে হবে এটা হবে ইসকেমিয়া এবং ডিন্যাচারেশন অফ দ্য প্রোটিন হবে। লিকুইফ্যাক্টিভে আমাদের এনজাইমেটিক ডাইজেশন হবে টিস্যু। ওকে, এখানে আর্কিটেকচারটা প্রিজার্ভ থাকবে, এখানে প্রিজার্ভ থাকবে না। সলিড অর্গান গুলাতে এখানে পাওয়া যাবে,
এবং এগুলা তোমরা উদাহরণ দিয়ে দিবা যে কোথায় কোথায় পাওয়া যায়। যে কোনো পার্থক্যের ক্ষেত্রে যখন তোমার মনে পড়বে না, অ্যাটলিস্ট তুমি দুইটার ডেফিনেশন লিখবা, দুইটার এক্সাম্পল লিখবা। আর ডেফিনেশনটাকেও তুমি যদি ভাগ করে করে লেখো, তাদের মরফোলজিক্যাল ফাইন্ডিংস গুলো একটু একটু করে লেখো। আর বলে দিয়েছিলাম শুধু আর্কিটেকচার প্রিজার্ভ থাকে কোয়াগুলেটিভ নেক্রোসিসের ক্ষেত্রে, তাহলে এই যে জিনিস এই 3-4টা পয়েন্ট দিয়েই কিন্তু তুমি 2-4টা পার্থক্য লিখে ফেলতে পারবা। আর বলেছিলাম যে এখানে সবকিছু শক্ত হয়ে যায়, ফার্ম হয়ে যায়, এখানে কিন্তু বাকি কোনটা, এটাতে কি হবে, লিকুইড একটা ভিসকাস ক্রিমি ইয়েলো পাস বের হয়ে যাবে, তাহলে এটা তখন এটা কি ফিক্স থাকবে, এটা তো লিকুইড হয়ে যাবে। ওকে, আচ্ছা, কোয়াগুলেটিভ এবং কেজিয়াসের মধ্যে পার্থক্য কি? এটা তো আন্ডারলাইন কজেই পার্থক্য। ওকে, কিন্তু কেজিয়াস মনে রাখবা সি ফর সি, এটা একটা ডিস্টিংটিভ টাইপ অফ কোয়াগুলেটিভ নেক্রোসিস। কিন্তু কেজিয়াসে কত সুন্দর সুন্দর ফিচার্স আছে দেখো, এখানে হচ্ছে কোনো আর্কিটেকচার প্রিজার্ভ থাকে না, দেখতে গ্র্যানুলার হোয়াইটিশ চিজি অ্যাপিয়ারেন্স থাকবে এবং একটা সুন্দর গ্র্যানুলোমাটাস বর্ডার থাকবে, ইনফ্লামেটরি বর্ডার থাকবে চারপাশে, এবং ছোট ছোট নডিউল নডিউল হয়ে গ্র্যানুলোমা বা টিউবারকেল ফর্ম করে থাকবে। আর কোয়াগুলেটিভ নেক্রোসিস কি রকম আমরা জানি, এই দুইটা দিয়ে তোমরা পার্থক্য লিখে ফেলবা, সেটা এখন যেটার সাথে যেটার পার্থক্য আসুক না কেন তোমরা কিন্তু পারবা। নেক্রোসিস আর অটোলাইসিসের ক্ষেত্রে মনে রাখবা, অটোলাইসিসটা হবে ডেড টিস্যুতে, মরে যাওয়ার পরে হয় অটোলাইসিস, বেঁচে থাকা অবস্থায় হয় নেক্রোসিস। ওকে, গ্যাংগ্রিনাস নেক্রোসিস সেটা কি জিনিস? গ্যাংগ্রিনাস নেক্রোসিসও কিন্তু আমাদের একটা ফিচার্স। এই যে টাইপ, হ্যাঁ, গ্যাংগ্রিনাস নেক্রোসিসে কিন্তু দুই রকম থাকে, একটা ওয়েট আর একটা হচ্ছে ড্রাই। ওয়েট গ্যাংগ্রিনটা অনেকটাই হচ্ছে আমাদের লিকুইফ্যাক্টিভ এবং কোয়াগুলেটিভ, এই দুইটার মিক্সচার। আর ড্রাই গ্যাংগ্রিনটা বলা যায় অনেকটাই হচ্ছে আমাদের কোয়াগুলেটিভ নেক্রোসিস। ঠিক আছে, সাধারণত এটা একটা ক্লিনিক্যাল টার্ম, এটা কাদের ক্ষেত্রে ইউজ করি? লিম্বের ক্ষেত্রে আমাদের এই ধরনের গ্যাংগ্রিন পেয়ে থাকি। যখন লিম্বে ইস্কেমিয়া হয় সাধারণত আমরা গ্যাংগ্রিন ওয়ার্ডটা ইউজ করি, শুধু ইস্কেমিয়া, কিন্তু কোনো সুপারঅ্যাডেড ইনফেকশন নাই, ব্যাকটেরিয়াল ইনফেকশন নাই, ড্রাই গ্যাংগ্রিন। আর ইনফেকশনের সাথে যদি ইস্কেমিয়াও থাকবে, সাথে সুপারঅ্যাডেড ইনফেকশনও থাকবে, এবং ওখানে ব্লাডটা যেতে পারছে না, ফেরত যেতে পারছে না, বা ভেনাস কনজেশন হয়েছে, তাহলে যে গ্যাংগ্রিনটা হবে সেটাতে ময়েস্ট হবে। ঠিক আছে, ড্রাই না, সেটা ময়েস্ট হবে, ফেটিড একটা স্মেল আসবে, সেটা হচ্ছে আমাদের ওয়েট গ্যাংগ্রিন। এইটা কিন্তু পরীক্ষায় আসে। ওয়েট গ্যাংগ্রিন আমরা বেশি পাই হচ্ছে জিআই ট্র্যাক্টে। ওকে, আচ্ছা, আর ড্রাই গ্যাংগ্রিন বেশি পাই আমরা কোথায়? ড্রাই গ্যাংগ্রিন বেশি পাই আমরা লিম্বসে। ওকে, ওয়েট কেন বলছি? কারণ ভেজা ভেজা, ওই যে লিকুইড বানিয়ে ফেলেছে, ডেড টিস্যু গুলা আমাদের ট্রান্সফর্ম হয়ে লিকুইড হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন দিয়ে, সেই জন্য। দেখো ডিফারেন্সটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সাধারণত আর্টেরিয়াল অক্লুশন, আর এখানে হচ্ছে ব্লকেজ অফ ভেনাস রিটার্ন, সেই সাথে ইনফেকশন। ঠিক আছে, ড্রাই গ্যাংগ্রিনে ব্যাকটেরিয়া সারভাইভ করতে পারে না, এবং একটা সুন্দর একটা হেলদি এবং গ্যাংগ্রিনাস টিস্যুর ডিমার্কেশন পাওয়া যায়। এখানে পচে টচে এমন একটা অবস্থায় এই ডিমার্কেশন আমরা পাই না। জিআই ট্র্যাক্টে বেশি পাওয়া যায়, লিম্বসেও কিন্তু ওয়েট গ্যাংগ্রিন হতে পারে। নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে পার্থক্য দুইটা কি? এটা পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। রিটেনে আসবে, ভাইভাতে টিচাররা জিজ্ঞাসা করবে, এমসিকিউতে আসবে। মনে রাখতে হবে অ্যাপোপ্টোসিসের মধ্যে দুইটা পি, 1P ফর ফিজিওলজিক্যাল, 1P ফর প্যাথোলজিক্যাল। অ্যাপোপ্টোসিস একটা টাইট রিরেগুলেটেড প্রোগ্রাম। ঠিক আছে, আর এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, এখানে কোনো এখানে প্ল্যানিং থাকে, এখানে কোনো প্ল্যানিং থাকে না। ঠিক আছে, এবং এইখানে যেটা হবে মেমব্রেন ড্যামেজ, মেমব্রেন ড্যামেজ থেকে ভিতরের সবকিছু বের হয়ে আসবে, ইনফ্লামেশন হবে। আর এটা যেহেতু টাইটলি রেগুলেটেড, কেউ টেরই পাবে না এখানে সেল ডেথ হচ্ছে, ফলে এর মেমব্রেনটা থাকবে ইনট্যাক্ট এবং এর চারপাশে কোনো ইনফ্লামেশন হবে না। ওকে,
এবং এখানে কি হয়, এখানে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমাদের তিনটাই কিন্তু চেঞ্জ পায়, পিকনোসিস, ক্যারিওহেক্সিস, ক্যারিওলাইসিস। অ্যাপোপ্টোসিসের ক্ষেত্রে সেলগুলা ছোট ছোট অ্যাপোপ্টোটিক বডিতে ফর্ম করে, যেখানে সাইটোপ্লাজমও থাকবে, নিউক্লিয়ার ফ্র্যাগমেন্টও থাকবে, সেল মেমব্রেনও থাকবে কিছুটা। পরে সেটা যেটা ম্যাক্রোফেজ এসে বা ফ্যাগোসাইটিক সেল এসে সেই অ্যাপোপ্টোটিক বডিগুলাকে এনগালফ করে পরে বডি থেকে ডিস্ট্রয় করে ফেলে। ঠিক আছে, এই অ্যাপোপ্টোসিস এবং হচ্ছে নেক্রোসিস। সব সময় মনে রাখতে হবে নেক্রোসিসে সবকিছু ফুলে ফেপে, কারণ ওর তো নষ্ট হয়ে যাচ্ছে, প্লাজমা মেমব্রেন নষ্ট হয়ে গেছে, সোডিয়াম পটাশিয়াম আয়ন পাম্প লস্ট হয়ে গেছে, ফলে এগুলা ফুলতে থাকবে। আর অ্যাপোপ্টোসিস সবসময় শ্রিঙ্কেজ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আজকের নেক্রোসিসের ক্লাস। মনে রাখতে হবে আমাদের নেক্রোসিস মানে আমাদের মেমব্রেন ড্যামেজ, আমাদের মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, এটিপি তৈরি হচ্ছে না। ওকে, নেক্রোসিসের টাইপস গুলো আমরা খুব ভালো করে শিখবো। নেক্রোসিসের আমাদের যে ডেফিনেশনটাকে ফ্র্যাগমেন্টে শিখলে আমরা এটা পারবো। পার্থক্য খোলার ক্ষেত্রে যে 6টা টাইপস, এবং এই 6টা টাইপসের মধ্যে আমরা বেসিক যেটা মরফোলজি সেটা আমি তোমাদেরকে বলেছি, সেটা আমরা গ্রসলি পাবো, মাইক্রোস্কোপি, আল্ট্রাস্ট্রাকচারে। এইটাই এগুলোর মধ্যে থাকবে কিছুটা ভ্যারিয়েশন, জাস্ট এখানে শুধু আর্কিটেকচার প্রিজার্ভ, আর কোনোটাতে আর্কিটেকচার থাকে না। যখন তুমি পার্থক্য লিখবা, একটা ডেফিনেশন, একটা উদাহরণ এবং এদের মরফোলজি, এই 3টা জিনিস দিয়ে সবার মধ্যে তুমি পার্থক্য লিখতে পারবা। কিভাবে? মেইন কজগুলা ইসকেমিয়া, হাইপোক্সিয়া, টক্সিন, বার্ন, কেমিক্যাল এবং ফিজিক্যাল, সব কারণে এখানে হতে পারে। কি পাবো? প্রোটিনগুলা ডিন্যাচারেশন হবে, ভিতর থেকে কন্টেন্ট বের হয়ে আসবে, চারপাশে ইনফ্লামেশন হবে এবং শেষে তাদেরকে ডেড টিস্যুটা এনজাইমেটিক্যালি ডাইজেস্ট হয়ে বডি থেকে চলে যাবে। নিউক্লিয়াসে কি পাবো? পিকনোসিস, ক্যারিওহেক্সিস, ক্যারিওলাইসিস। পিকনোসিস মানে পিন পয়েন্ট, ছোট ছোট হয়ে যাবে, ব্যাজোফিলিক হবে। লাইসিস মানে ফেডিং হয়ে যাবে, আর হেক্সিস মানে ফ্র্যাগমেন্টেশন হবে। তিনটাই এখানে পাওয়া যাবে। সাইটোপ্লাজমে কি পাবো? সাইটোপ্লাজমে পাবো ইনক্রিজ ইউসিনোফিলিয়া। কেন পাবো? আমাদের আরএনএ লস্ট। দ্যাটস ইট, এটাই আমাদের নেক্রোসিস। আশা করি নেক্রোসিস নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে মানে যা আমি তোমাদেরকে বললাম, এর বাইরে কোনো এমসিকিউ, কোনো ভাইভা, কোনো রিটেন কোশ্চেন আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা।